হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আমি আজকে তোমাদের এসএসসি এসএ লিস্টের একটি গুরুত্বপূর্ণ ড্রামা শি স্টুপস টু কঙ্কার থেকে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন প্রোভাইড করব। তো আশা করি এগুলো তোমাদের কাজে লাগবে। তো তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই তোমরা একটা লাইক করতে ভুলবে না এবং অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের আমাদের টপিক, সেটা কি শি স্টুপস টু কঙ্কার। তো এখানে কিন্তু আমি অনেক কোয়েশ্চেন রেখেছি, যেগুলো একটু কঠিন সেগুলোকে রাখার চেষ্টা করেছি। তো আশা করি তোমাদের এটা কাজে দেবে। তো প্রথম থেকে পড়ি। তো প্রথমে আমরা একটু কিন্তু অলিভার গোল্ডস্মিথ সম্পর্কেও জেনে নেব। অনেক সময় কিন্তু এখান থেকেও কিছু কোয়েশ্চেন সেট করে দেয়। তো যতটুকুন প্রয়োজন আমার মনে হয়েছে সেইটুকুনই কিন্তু আমি এখানে দিয়েছি। তো প্রথমে কি আছে, অলিভার গোল্ডস্মিথ, অ্যান আইরিশ ম্যান বাই বার্থ, রিমেইনস আ রিমার্কেবল ফিগার ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। তো অলিভার গোল্ডস্মিথ কিন্তু একজন আইরিশ ম্যান ছিলেন, আর তিনি কিন্তু একাধারে যেমন নভেল লিখেছেন, ড্রামা লিখেছেন, তেমন কিন্তু তিনি পোয়েমও লিখেছেন। কিন্তু তার যে লিটারেরি ক্যারিয়ার সেটা কিন্তু শুরু হয় একজন জার্নালিস্ট হিসাবে। হিজ লিটারেরি ক্যারিয়ার স্টার্টেড অ্যাজ আ জার্নালিস্ট। হি রোট ফর ডিফারেন্ট মান্থলি রিভিউস। তো অলিভার গোল্ডস্মিথ কিন্তু বিভিন্ন রকম জার্নালে এবং যে ম্যাগাজিনগুলো বের হয় মান্থলি বা উইকলি ম্যাগাজিন, সেগুলোতে লেখালেখি করতেন। তো তার ফার্স্ট যে পাবলিশড বুক, যে বইটা সবার আগে পাবলিশড হয়, হিজ ফার্স্ট পাবলিশড বুক ওয়াজ দ্য মেমোরিজ অফ আ প্রোটেস্ট্যান্ট কন্ডেমড টু দ্য গ্যালিস। তো 1758-এ এই বুকটা কিন্তু পাবলিশড হয়। তো কোয়েশ্চেন চলে আসতে পারে, হিজ ফার্স্ট পাবলিশড বুক, তো এটা কিন্তু এই আনসারটা হয়ে যাবে। এবার তার কিছু ইম্পর্টেন্ট কাজ দেখি। তো তার মধ্যে যেমন আছে দ্য সিটিজেন্স অফ দ্য ওয়ার্ল্ড, দ্য ভিকার অফ ওয়েকফিল্ড, এটার নাম হয়তো শুনেছো, দ্য গুড নেচার্ড ম্যান, শি স্টুপস টু কঙ্কার, অ্যান্ড দ্য পোয়েট্রি কালেকশন। ওই যে পোয়েমগুলো লিখেছে তার মধ্যে যেমন ইম্পর্টেন্ট হচ্ছে ট্রাভেলার, অ্যান এলিজি অন দ্য ডেথ অফ আ ম্যাড ডগ, এটসেট্রা। এবার গোল্ডস্মিথ ওয়াজ দ্য ফার্স্ট সাকসেসফুল ড্রামাটিস্ট টু আশার আ নিউ এজ ইন দ্য স্টিরিওটাইপ থিয়েটার অফ দ্য 18th সেঞ্চুরি। তো গোল্ডস্মিথ তো 18th সেঞ্চুরির একজন রাইটার ছিলেন। তো তিনি কি করেছিলেন, ইট ওয়াজ উইথ হিজ মাস্টারপিস দ্য গুড নেচার্ড ম্যান অ্যান্ড শি স্টুপস টু কঙ্কার দ্যাট হি ব্রট ব্যাক টু দ্য ইংলিশ থিয়েটার দ্য কমেডি অফ ম্যানার্স উইদাউট দ্য গ্রসনেস অফ রেস্টোরেশন টাইমস। কমেডি রিগেইনড ইটস শার্প এজ অ্যান্ড became full of wit and laughter again. A new type of comedy, the anti-sentimental comedy, came with him. এবার আমরা যে শি স্টুপস টু কঙ্কার প্লেটা পড়ব, তো সেটা কিন্তু একটা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। মানে যখন গোল্ডস্মিথ লেখালেখি শুরু করেছিলেন সেই সময় যে কমেডিগুলো ছিল সেগুলো ছিল কি সেন্টিমেন্টাল কমেডি। মানে একটা কমেডির যেরকম হাস্যরসাত্মক বোধ থাকা উচিত সেইগুলোই কিন্তু হারিয়ে যাচ্ছিল ওই 18th সেঞ্চুরিতে। তো যখন গোল্ডস্মিথ লেখালেখি শুরু করে তখন কিন্তু এর মানে সেই সেন্টিমেন্টাল কমেডির বিরুদ্ধে গিয়ে সে কিন্তু অ্যান্টি সেন্টিমেন্টাল বা পিওর কমেডিকে আনার চেষ্টা করে। তো তার হাত ধরেই কিন্তু এই অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি স্টেজ হওয়া শুরু হয়। ঠিক আছে, তো এবার যাচ্ছি শি স্টুপস টু কঙ্কারে। তো এটাও একটা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি এবং এর সাবটাইটেল কি, সাবটাইটেলের নাম কিন্তু দ্য মিস্টেক্স অফ আ নাইট। ঠিক আছে, দ্য মিস্টেক্স অফ আ নাইট। তো শি স্টুপস টু কঙ্কার ইজ আ কমেডি অফ ম্যানার্স পাবলিশড ইন 1771 অ্যান্ড ফার্স্ট পারফর্মড ইন লন্ডন ইন 1773। তো এটা কিন্তু একটা কমেডি অফ ম্যানার্স। কমেডি অফ ম্যানার্স বলতে যে সোসাইটির কিছু খারাপ দিকগুলোকে তুলে সেগুলোর উপর স্যাটায়ার করা, ঠিক আছে, স্যাটায়ার করা বা সেগুলোর মক করা, সেটাই কিন্তু কমেডি অফ ম্যানার্স। তো এই শি স্টুপস টু কঙ্কার কিন্তু 1771-এ পাবলিশড হয় এবং প্রথম কিন্তু যেহেতু এটা একটা প্লে বা ড্রামা, তাই কিন্তু এটা একটা স্টেজে কিন্তু পারফর্ম করা হয়। তো ফার্স্ট পারফর্মড ইন, তো কোন সময় এটা পারফর্মড হয়, এটা কিন্তু 1773। তো এটা কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে। তো ফার্স্ট পারফর্মড ইন বা স্টেজড ইন 1773। আর কোন থিয়েটারে এটা স্টেজড হয় প্রথম, কনভেন্ট গার্ডেন থিয়েটারে। কনভেন্ট গার্ডেন থিয়েটার লন্ডনে কিন্তু এটা প্রথম পারফর্ম করা হয়। The title of the play refers to the stooping down of Kate Hardcastle from her position in high society to the position as a barmaid. এবার এই যে প্লেটা আছে তার নাম শি স্টুপস টু কঙ্কার। এবার শি স্টুপস টু কঙ্কার মানে সে নত হলো টু কঙ্কার, কিছু জয় করার জন্য। কিছু জয় করার জন্য কিন্তু সে নত হয়েছিল। তো আমরা গল্পটা পড়ে কিন্তু জেনেছি যে মিস হার্টক্যাসেল বা কেট হার্টক্যাসেল কিন্তু একজন হাই সোসাইটির বিলং করতো, কিন্তু সে কিন্তু
মার্লোর হার্ট জয় করার জন্য কিন্তু সে বারমেইড সাজতে বাধ্য হলো, তাই না? তো এই জন্যই কিন্তু এর নাম শি স্টুপস টু কঙ্কার, মানে কিছু জয় করার জন্য সে তার পজিশন থেকে নত হলো। ঠিক আছে, এবার কি আছে, দ্য টাইটেল অফ দ্য প্লে শি স্টুপস টু কঙ্কার হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য লাইন ইন ড্রাইডেন্স ফেমাস পোয়েম দ্য হিন্ট অ্যান্ড দ্য প্যান্থার, বাট নিলস টু কঙ্কার অ্যান্ড স্টুপস টু রাইজ। এবার শি স্টুপস টু কঙ্কারের যে টাইটেল, মানে এই যে টাইটেলটা নেওয়া হয়ে এই যে টাইটেলটা দেওয়া হয়েছে, এটা কিন্তু নেওয়া হয়েছে ড্রাইডেনের একটা কবিতা ছিল। ড্রাইডেনের কবিতাটার নাম হচ্ছে দ্য হিন্ট অ্যান্ড দ্য প্যান্থার। এই কবিতার মধ্যে একটা লাইন ছিল, সেটা হচ্ছে বাট নিলস টু কঙ্কার অ্যান্ড স্টুপস টু রাইজ। এখান থেকেই কিন্তু গোল্ডস্মিথ এই টাইটেলটাকে নেয়। ঠিক আছে, the primary conflict in this play stems from the trick that Tony plays on Marlowe and Hastings. Tony recognizes the gentleman at an alehouse and, in order to teach his stepfather a lesson, tells them that the Hardcastle home is an inn. The deception causes to grow the story of the play. এবার যে মেইন স্টোরিটা যে গ্রো করে তার প্রধান কারণ কে, সেটা কিন্তু হচ্ছে টনি। টনি যদি সেই দিন এল হাউসে সেই হাস্টিংস এবং মার্লোকে যদি মিসলিড না করতো, তাহলে কিন্তু এই স্টোরিটা গ্রোই করতো না। তারা কিন্তু মিস্টার হার্টক্যাসেলের বাড়িটাকে ইন ভাবে এবং যত প্রবলেম অ্যারাইজ হয় কিন্তু এই টনির ট্রিক থেকেই। ঠিক আছে, তাহলে কিন্তু টনি কিন্তু একটা ভাইটাল রোল প্লে করেছে এই ড্রামাতে। এবার যাচ্ছি প্রেফেস। ঠিক আছে, দ্য প্রিফেস অফ দ্য প্লে ইজ অ্যাড্রেস টু স্যামুয়েল জনসন। তো দেখবে যে প্রিফেসটা আছে এই ড্রামার শুরুতে, সেই প্রিফেসটা কিন্তু কাকে ডেডিকেট করা হয়েছে, লিখেছে অলিভার গোল্ডস্মিথ। মনে রাখবে, লিখেছে প্রিফেসটা অলিভার গোল্ডস্মিথ, কিন্তু অ্যাড্রেসড বা ডেডিকেট করা হয়েছে স্যামুয়েল জনসনকে। স্যামুয়েল জনসনকে কিন্তু এটা ডেডিকেট করা হয়েছে। The prologue of the play is written by David Garrick and recited to the audience by Mr. Woodward. এবার প্রিফেস গেল, এবার তারপরে দেখবে প্রোলগ আছে। তো সেই প্রোলগটাকে লেখে, সেই প্রোলগটা কিন্তু লেখে ডেভিড গ্যারিক। তো ডেভিড গ্যারিক একজন অ্যাক্টরও ছিলেন এবং থিয়েটার ম্যানেজার ছিলেন। তো তিনি কিন্তু এই প্রোলগটা লেখে, মানে এই যে প্লেয়ের যে প্রোলগ সেটা লেখে ডেভিড গ্যারিক। কিন্তু পরে কিন্তু অন্যজন, মানে আমাদের কাছে বা অডিয়েন্সের কাছে যে তুলে ধরে এই প্রোলগটা, সে কিন্তু আবার ডেভিড গ্যারিক না, সে কিন্তু মিস্টার উডওয়ার্ড। ঠিক আছে, তার নাম হেনরি উডওয়ার্ড। তো হেনরি উডওয়ার্ড কিন্তু আমাদের সামনে সেই প্রোলগটা পাঠ করে। ঠিক আছে, প্রোলগের মধ্যে আমরা দেখতে পাই যে পিওর কমেডিটা হারিয়ে যাচ্ছে, সেটা নিয়ে কিন্তু মিস্টার উডওয়ার্ড বিলাপ করছে, সেটা প্রোলগে দেওয়া আছে। ঠিক আছে, এবার কি আছে, দ্য প্রোলগ কনসিস্টস অফ আ সিঙ্গেল মনোলগ ডেলিভার্ড বাই মিস্টার উডওয়ার্ড। হি ইজ ড্রেসড ইন ব্ল্যাক ক্লোদিং and holds a handkerchief to his eyes. He begins by saying that he is in mourning because the comic muse, who has long been indisposed, is now dying. She can be cured by the prescribed medicine of a doctor. Doctor means playwright Goldsmith. If the audience like the doses of the medicine, that means play, then the doctor's prescription can be said to have worked, or comedy will be saved. তার মানে যে সময়ে গোল্ডস্মিথ লেখালেখি শুরু করে, সেটা তো বললাম যে সেই সময় সেন্টিমেন্টাল কমেডি চলছিল, তাহলে সবাই কিন্তু তখন সেন্টিমেন্টাল কমেডি দেখতেই অভ্যস্ত ছিল। তো সেই প্রথম রিস্কটা কিন্তু নেয় কে, অলিভার গোল্ডস্মিথ। ঠিক আছে, তো দেখবে যে প্রোলগ যে প্রিফেসটা আছে, সেই প্রিফেসে দেখবে কলম্যান নামে একজনের নাম পাবে। কলম্যানকে আমি কিন্তু এটা পুরোটা মানে যে পারফরমেন্সটা হয় সেটা কিন্তু প্রত্যেকটা সিরিজ কিন্তু কলম্যানকে দেখানো হয়েছে। তখন কলম্যানও কিন্তু নিজে বলেছিল যে এই কাজটা কিন্তু মানে ভীষণ ডেঞ্জারাস, কেননা সেন্টিমেন্টাল থেকে হঠাৎ করে অ্যান্টি সেন্টিমেন্টালে গেলে অডিয়েন্সটা কীভাবে নেবে, সে ব্যাপারটা কিন্তু রিস্কি ছিল। তো সেটা কিন্তু আমরা প্রিফেসেও পাই। এবার এই প্রোলগে আমরা দেখতে পাই যে সেটা নিয়ে কিন্তু আলোচনা করেছে মিস্টার উডওয়ার্ড, মানে সে একজন কমেডিয়ান। এবং দেখা যায় যে প্রোলগের মধ্যে একটা সিঙ্গেল মনোলগের মধ্যে উডওয়ার্ড প্রথমে স্টেজে এন্টার করছে, তার পরনে ছিল একটা কালো রঙের পোশাক এবং হাতে ছিল রুমাল, যেটা দিয়ে সে চোখ মুছছিল আর বলছিল যে আমি কান্না করছি, কারণ কমিক মিউজ বা কমেডি হারিয়ে যাচ্ছে, যেহেতু আমি কমেডিয়ান, তাই কিন্তু
আমি কান্না করছি। আর এই কমিক একটা জিনিস মনে রাখবে এই ক্ষেত্রে, কমিক মিউজের নাম কিন্তু হচ্ছে থালিয়া। এটা গ্রিক মাইথোলজি অনুসারে কমিক মিউজের নাম থালিয়া। ঠিক আছে? তো সেই কমেডির যেহেতু হারিয়ে যাচ্ছে, তো সেটাকে রিভাইভ করার জন্য বা বলা হচ্ছে যে সেই কমিক মিউজকে বাঁচানোর জন্য কিন্তু, যেহেতু সে অসুস্থ এবং এখন প্রায় মৃতপ্রায়, তাকে বাঁচানোর জন্য কিন্তু একজন ডক্টর আসছে। ডক্টর বলতে অলিভার গোল্ডস্মিথ আসছে। সে একটা মেডিসিন দিবে। সেটা যদি অডিয়েন্সরা নেয়, তাহলে কিন্তু এই কমিক মিউজ বেঁচে উঠবে। তার মানে যে প্লেটা প্রেজেন্ট করা হচ্ছে সেটা যদি অডিয়েন্সরা ভালোভাবে নেয়, তাহলে কিন্তু সেই পিওর কমেডি যেটা হারিয়ে যাচ্ছিল, যেটার মধ্যে পিওর হাস্যরসাত্মক বোধ থাকবে, সেটা কিন্তু ফিরে আসবে। সেটাই কিন্তু পুরো প্রলোগ জুড়ে বলা হয়েছে। ঠিক আছে? তো প্রলোগের মধ্যে কিছু কিছু জিনিস ইম্পর্টেন্ট আছে, সেগুলো নিয়েও আলোচনা করব। এবার যাচ্ছি সেটিংসে। এবার অ্যাক্ট ওয়ান, এগুলো কিন্তু প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো অ্যাক্ট ওয়ান কোথায় শুরু হয়? অ্যাক্ট ওয়ান কিন্তু আমরা দেখব বেশিরভাগ অ্যাক্টই কিন্তু হার্ট ক্যাসেলের বাড়ির ভেতরেই কিন্তু ঘটবে। 5টা অ্যাক্ট আছে। ঠিক আছে? সেখানে দেখবে প্রলোগের মধ্যে দেওয়া ছিল যে পোশন বা ড্রাফট এরকম দেওয়া ছিল। 5 ড্রাফটস, মানে সে একটা ওষুধ তৈরি করেছে যেখানে 5টা ড্রপ থাকবে। মানে সেটা কিন্তু বলেছে যে সেই 5টা ড্রপ বলতে কিন্তু বোঝানো হচ্ছে এই 5টা অ্যাক্টকে বোঝানো হচ্ছে। তো এই অ্যাক্ট ওয়ানটা শুরু হয়েছিল হার্ট ক্যাসেলের একটা রুমের মধ্যে। সেখানে মিসেস হার্ট ক্যাসেল এবং মিস্টার হার্ট ক্যাসেলের কথোপকথন দিয়ে কিন্তু সেই অ্যাক্ট ওয়ান শুরু হয়। আর এই অ্যাক্ট, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন অ্যাক্টে কী হয়, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলি কিন্তু আমি এখানে তুলে ধরেছি। যেমন এই অ্যাক্টের মধ্যেই কিন্তু মিস্টার হার্ট ক্যাসেল তার মেয়েকে, কেট হার্ট ক্যাসেলকে জানায় যে তার বন্ধু আছে চার্লস মার্লো, তার ছেলে ইয়াং মার্লো কিন্তু তাকে দেখতে আসছে। এটা কিন্তু অ্যাক্ট ওয়ানেই হয়। আর অ্যাক্ট ওয়ানের সিন টু, অ্যাক্ট ওয়ান বাট সিন টুতে কিন্তু এল হাউস বা 3 পিজিয়ন্সে টনি এবং টনির বন্ধুদের সাথে তারা যে হই হুল্লোড় করে, সেইগুলো কিন্তু সিন টুতে আলোচনা আছে। আর সিন টুতেই কিন্তু, অ্যাক্ট ওয়ান সিন টুতেই কিন্তু মার্লো এবং হাস্টিংস কিন্তু সেই এল হাউসে আসে এবং এখানেই কিন্তু টনি তাদের মিসগাইড করে। তো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর অ্যাক্ট টু সিন ওয়ান, এবার অ্যাক্ট টুতে চলে গেলাম। অ্যাক্ট টু সিন ওয়ান কিন্তু সেই আবার ওল্ড ফ্যাশনড হাউস অফ মিস্টার হার্ট ক্যাসেল। সেই মিস্টার হার্ট ক্যাসেলের বাড়িতেই এটা আবার হয়। দিস সিন বিগিনস উইথ মিস্টার হার্ট ক্যাসেল টিচিং অ্যাটিটিউড টু হিজ সার্ভেন্টস। তো এখানে কিন্তু দেখা যায় যে মিস্টার হার্ট ক্যাসেল তার সার্ভেন্টদের শিষ্টাচার শেখাচ্ছে, যে কীভাবে, মানে টেবল ম্যানার্স শেখাচ্ছে, কীভাবে যখন মার্লো এবং হাস্টিংস আসবে তাদের সাথে কীরকম ব্যবহার করবে। এটা কিন্তু অ্যাক্ট টু সিন ওয়ানে হয়। তারপর এই সিনেই কিন্তু অ্যারাইভাল অফ মার্লো অ্যান্ড হাস্টিংস এট মিস্টার হার্ট ক্যাসেলস হাউস টেক্স প্লেস, ফার্স্ট মিটিং বিটুইন মার্লো অ্যান্ড কেট। এবং এই অ্যাক্ট টুতেই কিন্তু অ্যাক্ট টু সিন ওয়ান, এই অ্যাক্ট টুতে একটাই সিন ছিল, তো সেখানেই কিন্তু ওই সার্ভেন্টদের হার্ট ক্যাসেল কিছু শিষ্টাচার শেখায়। এবং এখানেই কিন্তু দেখা যায় মার্লো এবং হাস্টিংস কিন্তু ইন ভেবে সেই হার্ট ক্যাসেলের বাড়িতে প্রবেশ করে। এবং সেই এই অ্যাক্টে কিন্তু মার্লো এবং কেটের মধ্যে যে ফার্স্ট কনভারসেশন হয়, যেটাকে সেন্টিমেন্টাল ইন্টারভিউ বলা হয়েছে, সেটা কিন্তু এখানেই ঘটে। ঠিক আছে? এবার অ্যাক্ট থ্রিতে কী হয়? অ্যাক্ট থ্রিতে এটাও হার্ট ক্যাসেলের বাড়িতেই ঘটে। ইন দিস অ্যাক্ট উই ফাইন্ড দ্যাট মিস্টার হার্ট ক্যাসেল ইজ ফেড আপ উইথ দ্য বিহেভিয়ার অফ মার্লো মিস্টেক্স কেট অ্যাজ আ বারমেইড। আর অ্যাক্ট থ্রিতে দেখা যায় যে মিস্টার হার্ট ক্যাসেল মার্লোর ব্যবহারে অতিষ্ঠ হয়ে উঠেছে, কেননা মার্লো জানতো না এটা যে মিস্টার হার্ট ক্যাসেলের বাড়ি। সে তো ইন ভেবেই সে ব্যবহারগুলো করেছিল এবং ইনকিপার ভেবেছিল মিস্টার হার্ট ক্যাসেলকে। তো এই অ্যাক্টে দেখা যায় যে মিস্টার হার্ট ক্যাসেল ভীষণ অতিষ্ঠ হয়ে উঠেছে মার্লোর উপর। আর মার্লো এই অ্যাক্টেই আমরা দেখতে পাই যে কেটকে কিন্তু বারমেইড ভেবে নেয়। ঠিক আছে? আর অ্যাক্ট ফোর, হাউস অফ মিস্টার হার্ট ক্যাসেল, এটাও যে এই অ্যাক্টটাও কিন্তু হার্ট ক্যাসেলের বাড়িতেই ঘটে। নেভিল ইনফর্মস হাস্টিংস দ্যাট চার্লস মার্লো ইজ ভিজিটিং দ্য প্লেস টু নাইট। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু এই অ্যাক্টেই কিন্তু নেভিলে জানায় হাস্টিংসকে যে আজকেই কিন্তু চার্লস মার্লো এখানে আসছে। এবার এটা কিভাবে সে জানতে পারে? এটা কিন্তু জানতে পারে, এটাও কিন্তু কোশ্চেন আসতে পারে যে কিভাবে নেভিলে জানতে পারে যে চার্লস মার্লো আসছে। সেটা সে জানতে পারে মিস্টার হার্ট ক্যাসেল যখন চিঠিগুলো পড়ছিল চার্লস মার্লোর। আর টনি স্টিলস দ্য জুয়েলারি বক্স, নেভিলের জুয়েলারি বক্স কিন্তু অ্যাক্ট ফোরেই কিন্তু টনি চুরি করেছিল। আর লাস্ট অ্যাক্ট ফাইভ,
সিন 1 হাউস অফ হার্টক্যাসেলের বাড়িতেও এটাও ঘটে। অ্যাক্ট 5-এর সিন 1 চার্লস মার্লোস ফার্স্ট অ্যাপিয়ারেন্স টেক্স প্লেস দেয়ার। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা পরীক্ষায় আসতে পারে যে চার্লস মার্লোর অ্যাপিয়ারেন্স কোন অ্যাক্টে হয়। অ্যাক্ট 5 সিন 1-এ ঘটে। আর সিন 2 এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিন 2-কে কিন্তু গার্ডেন সিন বলা হয়। সিন 2-কে কিন্তু গার্ডেন সিন বলা হয় কারণ এখানে টনি কিন্তু তার মাকে মিসলিড করে এবং বাড়ির মধ্যেই ঘোরাতে থাকে এবং বলে সে কিন্তু আন্ট পেডিগ্রির বাড়ি নিয়ে যাচ্ছে। তো গার্ডেন সিনটা হচ্ছে সিন 2। আর সিন 3-তে আছে এটা এন্ডিং, অল দ্য ক্যারেক্টার্স আর ব্রট টুগেদার ইন দ্য লাস্ট সিন অ্যাট দ্য হার্টক্যাসেলস হাউস। এটাও কিন্তু হার্টক্যাসেলের বাড়িতেই ঘটে। তো এই ছিল অ্যাক্ট, যেগুলো ইম্পর্টেন্ট অ্যাক্টের সেগুলো তুলে ধরা হয়েছিল। এবার কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জানাচ্ছি। ডার্বি অ্যান্ড জন, এই কথাটা তোমরা কিন্তু প্রথম দিকেই পাবে। সেটা মিসেস হার্টক্যাসেল কিন্তু যখন মিসেস হার্টক্যাসেল মিস্টার হার্টক্যাসেলের সাথে যখন প্রথম দিকে কনভারসেশন হচ্ছিল তখন কিন্তু মিস্টার হার্টক্যাসেল বলে যে আমি পুরনো সব কিছুই ভালোবাসি, সে পুরনো ওয়াইফকেও ভালোবাসি। তো তখন কিন্তু মিসেস হার্টক্যাসেল বলেছিল যে তুমি ডার্বি হতে পারো কিন্তু আমি কিন্তু জোন না। তো এই ডার্বি অ্যান্ড জোন তাহলে কে? এটা একটা পোয়েম। এই পোয়েম ওয়াজ পাবলিশড ইন দ্য জেন্টলম্যানস ম্যাগাজিন ইন 1735। মানে 1735-এ একটা ম্যাগাজিন পাবলিশড হয়েছিল, তার নাম জেন্টলম্যানস ম্যাগাজিন, আন্ডার দ্য টাইটেল দ্য জয়েস ইফ লাভ নেভার ফরগেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই নামে কিন্তু জেন্টলম্যান ম্যাগাজিনে একটা কবিতা বের হয়েছিল, ঠিক আছে, which narrated the stories of old Darby who was exceedingly lovable to his old wife Joan। তো সেখানেই কিন্তু দেখা যায় যে ডার্বি নামে একজন লোক, বৃদ্ধ লোক কিন্তু তার বৃদ্ধা স্ত্রীকে কিন্তু ভীষণ ভালোবাসতো। সেই কবিতাটা কিন্তু জেন্টলম্যান ম্যাগাজিনে পাবলিশড হয়েছিল। তো সেই কথাটাই কিন্তু এখানে মিসেস হার্টক্যাসেল উল্লেখ করেছে ডার্বি অ্যান্ড জোনের কথা। এবার কিছু হিস্টোরিক্যাল ক্যারেক্টারের নাম আমরা উল্লেখ পাই এই প্লেতে, যেটা মিস্টার হার্টক্যাসেল কিন্তু উল্লেখ করেছিল। তাদের নাম হায়দার আলী। তো হায়দার আলীর নাম তোমরা ইতিহাসে কিন্তু পড়েছ। হায়দার আলী মানে টিপু সুলতানের বাবা। হি ওয়াজ দ্য সুলতান অ্যান্ড ডি ফ্যাক্টো রুলার অফ দ্য কিংডম অফ মাইসোর ইন সাউদার্ন ইন্ডিয়া। মাইসোর বা মহীশূর রাজ্যের সুলতান কিন্তু ছিল এই হায়দার আলী। এই হায়দার আলীর নাম কিন্তু আমরা উল্লেখ পাই মিস্টার হার্টক্যাসেলের স্পিচে, ঠিক আছে। তারপর আলীকনের কথা বলা হয়। আলীকনটাকে, আলীকন ইজ মীর জাফর অ্যাকচুয়ালি, হু বিকেম দ্য নবাব অফ বেঙ্গল আফটার সিরাজউদ্দৌলা। তো মীর জাফরের নাম তো তোমরা অবশ্যই শুনেছ। তো সেই মীর জাফরকেই কিন্তু আলীকন বলা হয়েছে। অ্যালি ক্রোকার কিন্তু একজন ইমাজিনারি ক্যারেক্টার মেনশনড ইন আ পপুলার আইরিশ সং অফ দ্যাট টাইম। ওই সময়ে একটা আইরিশ গানের মধ্যে কিন্তু এই ক্যারেক্টারের কথা উল্লেখ আছে। তো এই তিনটের কথা কিন্তু মিস্টার হার্টক্যাসেল মার্লো এবং হাস্টিংসের সাথে আলোচনার সময় বলে। এবার গ্রিন অ্যান্ড ইয়েলো ডিনার। মার্লো অ্যান্ড হাস্টিংস এক্সপ্রেসড দেয়ার ডিসলাইক ফর ফ্রেঞ্চ কিউজিন। হাস্টিংস ইউজেস দ্য ফ্রেজ গ্রিন অ্যান্ড ইয়েলো ডিনার অ্যাজ আ ডিপ্রিকেটরি রিমার্ক রেফারিং টু মিলস সার্ভড অ্যাট দ্য ফ্রেঞ্চ অ্যাম্বাসেডার্স হাউস। তো যখন হার্টক্যাসেলের বাড়িতে এসে মার্লো এবং হাস্টিংস তাদের সাপারের মেনুর কথা বলে, তখন যে মেনুগুলো দেখে সেগুলো দেখে কিন্তু হাস্টিংস গ্রিন অ্যান্ড ইয়েলো ডিনারের কথা উল্লেখ করে। তো এটা কি? সেটা হচ্ছে যে ফ্রেঞ্চ অ্যাম্বাসেডারের হাউসে যেরকম গ্রিন এবং ইয়েলো মানে খাবার দাবার পরিবেশন করা হয় সেটার কথাই কিন্তু এখানে হাস্টিংস উল্লেখ করেছিল, ঠিক আছে। I shall be stuck up in a caricature in all the print shops, the Dalsimo macaroni. The Italian phrase Dalissimo macaroni means a foolish character. এবার যখন ওই মার্লো জানতে পারে যে এটা একটা না, এটা কিন্তু মিস্টার হার্টক্যাসেলের বাড়ি, তখন কিন্তু সে ভীষণ লজ্জা পেয়ে যায় এবং বলে যে সে কিন্তু মানে বিভিন্ন প্রিন্ট শপে তার ব্যঙ্গাত্মক ছবি বেরোবে, মানে ডালসিমো ম্যাকারনি এই কথাটা তখন উল্লেখ করে। এটা একটা ইটালিয়ান ফ্রেজ। এটার মানে হচ্ছে কোনো বোকা চরিত্রকে বোঝানোর জন্য তাকে হাস্যরসাত্মকভাবে কিন্তু ব্যঙ্গাত্মক ছবি মানে তার পাবলিশ হবে, এরকম সে বলেছে। তো একজন বোকা ব্যক্তিকে বোঝানোর জন্য কিন্তু এই ফ্রেজটা ব্যবহার করা হয়, ঠিক আছে। হাউ শি ফিজিটস অ্যান্ড স্পিডস অ্যাবাউট লাইক আ ক্যাথারিন হুইল। তো এই ক্যাথারিন হুইলটা কি? এটা কিন্তু টনি বলে তার মা সম্পর্কে, ঠিক আছে। যখন সে তার জুয়েলারি বক্সটা চুরি করে নিয়ে আসে তখন কিন্তু সে সেই নেভিলেকে বলে যে তার মা কিন্তু এখন
এরকম রাগে ফসফস করবে এবং ক্যাথারিন হুইলের মতো কিন্তু তার থুথু ছিঁড়তে থাকবে। মানে তাহলে ক্যাথারিন হুইলটা কি? ক্যাথারিন হুইলটা হচ্ছে এক ধরনের রোটেটিং ফায়ার ওয়ার্ক নেমড আফটার দ্য স্পাইক টু হুইল অফ সেন্ট ক্যাথারিনস মার্টায়ারডম। হেয়ার ইন দ্য প্লে ক্যাথারিন হার্টক্যাসেলস অ্যাঙ্গার ইজ কম্পেয়ার টু ক্যাথারিন হুইল। তো ক্যাথারিন হুইলটা হচ্ছে এক ধরনের, মানে আমরা কিন্তু এই যে চরকিবাজি বলি না, চরকিবাজি বা চরকি বোম, সেটার মতোই কিন্তু অনেকটা এই ক্যাথারিন হুইল। তো দেখবে সেটা কিন্তু যখন ঘুরতে থাকে তখন কিন্তু আলোগুলো বা আগুনগুলো কিন্তু এইভাবে মানে ছিটিয়ে ছিটিয়ে পড়ে। তো সেটাকেই কিন্তু বলছে শি ফিজেটস। ঠিক আছে, তো এটা সেন্ট ক্যাথারিনস মানে সেন্ট ক্যাথারিনের নামের মানে উদ্দেশ্যে কিন্তু এই নামকরণটা হয়েছে ক্যাথারিন হুইল। তো এটা কিন্তু একটা আতশবাজি। এবার যাচ্ছি তারপরের নাম্বারে কি আছে, ডোন্ট ইউ থিঙ্ক আই লুক সামথিং লাইক চেরি ইন দ্য বিগ স্ট্র্যাটেজম। তো এটা কিন্তু কে বলে, এটা মিস হার্ট ক্যাসেল। মিস হার্ট ক্যাসেল কিন্তু তার যে মেড সার্ভেন্ট আছে পিম্পল, সেই পিম্পলকে কিন্তু এটা বলেছিল যে আমাকে দেখতে অনেকটা চেরির মতো লাগছে না। তো এই চেরিটাকে, চেরি হচ্ছে একটা ক্যারেক্টার, সেটা দ্য বিগ স্ট্র্যাটেজম নামে একটা কমেডি ছিল জর্জ ফারকোয়ারের, সেই একটা ক্যারেক্টার। তো এটা কিন্তু মনে রাখবে। ফার্স্ট প্রডিউসড অ্যাট দ্য রয়্যাল থিয়েটার ইন 1707, চেরি ইজ দ্য ডটার অফ বনিফেস দ্য ল্যান্ডলর্ড অফ দ্য ইন অ্যাট লিচফিল্ড। হিয়ার কেট কম্পেয়ার্স হারসেলফ উইথ চেরি দ্য ক্যারেক্টার অফ দ্য বিগ স্ট্র্যাটেজম। মানে সেই যে বিগ স্ট্র্যাটাজমে যে চেরি ছিল, সেও কিন্তু একটা ইনের, দ্য ল্যান্ডলর্ড অফ দ্য ইনের কিন্তু যে ল্যান্ডলর্ড ছিল তার মেয়ে ছিল। তো এই জন্য যেহেতু মার্লো তাকে বারমেইড ভেবেছে, তাই কিন্তু সে নিজেকে চেরির সাথে কম্পেয়ার করেছে। কে করেছে? কেট হার্টক্যাসেল। Here's another. We shall have old Bedlam broke loose presently. Bedlam is a state of madness, chaos, or great confusion. The term Bedlam comes from the name of a hospital in London, Saint Mary of Bethlehem, which was devoted to treating the mentally ill in the 1400. তো দেখো এখানে যখন সেই নেভিল এবং হাস্টিংসের পালানোর প্ল্যানটা একদম ভেস্তে যায়, সেই সময় তারা কিন্তু টনিকে খুব দোষারোপ করছিল। তো তারা এমনিতেই ঝামেলার মধ্যে ছিল, এই টনির ট্রিক এবং হাস্টিংস এবং নেভিলের সেই ইলোপমেন্টের প্ল্যানটা ভেস্তে গিয়েছে, সেগুলো নিয়ে ঝামেলায় ছিল। সেই সময় কিন্তু মার্লো এন্টার করে এবং মার্লো তখন জানতে পারে যে এটা একটা ইন না, এবং সেটা নিয়ে সে কমপ্লেন করতে আসে হাস্টিংসের কাছে। তো এমনিতেই ওরা মানে অলরেডি তারা ঝামেলার মধ্যে ছিল। তখন টনি এই কথাটা বলে যে উই শ্যাল হ্যাভ ওল্ড বেডল্যাম ব্রোক লুজ প্রেজেন্টলি, যে সমস্ত পাগল কিন্তু মনে হচ্ছে ছুটে বেরিয়ে এসেছে, মানে সমস্ত পাগলের কাণ্ড কারখানা ঘটছে, এরকম বলে। তো বেডল্যামটা হচ্ছে মানে বোঝানো হচ্ছে যে বেডল্যাম ছিল ওই সময়ের একটা মানে কি বলবো, মেন্টাল অ্যাজাইলাম ছিল, ঠিক আছে। তো সেটা মানে হসপিটাল ছিল আর কি। তো সেটা বোঝানোর জন্য কিন্তু মানে এই মানে তাদের এই পাগলের মতো কাণ্ড কারখানাকে বোঝানোর জন্য কিন্তু টনি এই কথাটা উল্লেখ করেছিল, ঠিক আছে। তো এগুলো প্রত্যেকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তারপরে কি আছে, সিসারো নেভার স্পোক বেটার। তো মার্কাস টুলিয়াস সিসেরো ওয়াজ আ ফেমাস লয়ার, হি ইজ আ ফেমাস ফর অরিটরি স্কিল। তো এখানে যেহেতু মার্লোর মানে হায়ার ক্লাসের মহিলাদের সাথে কথা বলায় একটু নার্ভাসনেস ছিল। তো তখন কিন্তু যখন মার্লো কথা বলছিল, এই সময় কিন্তু হাস্টিংস এই কমেন্টটা করে যে সিসারো নেভার স্পোক বেটার। তো সিসারোর সাথে কেন তুলনা করা হয়েছিল, মানে সেই সময় মার্লো বেশ ভালোই বলছিল। তো সিসারোর সাথে তুলনা করা হয়েছিল এই কারণেই, সিসারো একজন লয়ার ছিল, কিন্তু সে তার বাকপটুতার জন্য কিন্তু বিখ্যাত ছিল। তাই কিন্তু সেই সময় মার্লো কিন্তু হাস্টিংস কিন্তু এই সিসারোর নামটা উল্লেখ করেছিল। অল ইজ নট গোল্ড দ্যাট গ্লিটার্স, দিস কোট ইজ টেকেন ফ্রম শেক্সপিয়ার্স দ্য মার্চেন্ট অফ ভেনিস। তো দেখবে এটা আমরা প্রোলোগে পাবো। প্রোলোগে সেই উডওয়ার্ড কিন্তু কিছু সেন্টিমেন্টাল কোট দিচ্ছিল। তো সেই সেন্টিমেন্টাল কোটের মধ্যে একটা ছিল অল ইজ নট গোল্ড দ্যাট গ্লিটার্স। তো এটা পরীক্ষায় চলে আসতে পারে যে এই কোটটা অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে কোথা থেকে। এটা কিন্তু শেক্সপিয়ারের দ্য মার্চেন্ট অফ ভেনিস থেকে নেওয়া হয়েছে। এবার টনিস এল হাউসে দেখবে কিছু গান করছিল। তো এই গানের বিষয়বস্তু থেকে যেগুলো কোয়েশ্চেন আসতে পারে সেগুলোকে আমি একসাথে রাখার চেষ্টা করেছি। তো এই গানের মধ্যে টনি কাকে
কাকে অ্যাটাক করেছে, কাকে কাকে বিদ্রুপ করেছে, করেছে কিন্তু স্কুল মাস্টারকে, মেথডিস্ট প্রিচারকে এবং ওয়াইজ ম্যানদের কিন্তু বিদ্রুপ করেছে। এখানে আমরা লিধের উল্লেখ পাই এই গানের মধ্যে। তো লিধটা কি? লিধ হচ্ছে গ্রিক মাইথোলজির একটা নদী, যেটাকে ফরগেটফুলনেসের রিভার বলা হয়। এটা কিন্তু কোথায় আছে? হেডসে বা হেলে। তারপর কি আছে? স্টিক্স। স্টিক্স ইন গ্রিক মাইথোলজি, স্টিক্স ইজ দ্য রিভার অফ আন্ডারওয়ার্ল্ড, মানে এটাও কিন্তু হেলের বা আন্ডারওয়ার্ল্ডের একটা রিভারের নাম। স্টাইজিয়ান্স। স্টাইজিয়ান্স কারা? স্টাইজিয়ান্স রেফার টু দ্য ইনহেবিটেন্টস অফ হেডস। স্টাইজিয়ান্স বলা হয় যারা হেলের বাসিন্দা, যারা নরকের বাসিন্দা, তাদের বলা হয় স্টাইজিয়ান্স। তারপর সেখানে বলেছিল কুইস, কোয়েস এবং কুদোস নামে এইগুলো উল্লেখ করেছিল টনি। এগুলো কি? এগুলো কিন্তু ল্যাটিন রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, এগুলো ল্যাটিন রিলেটিভ প্রোনাউন, এইগুলো সেই গানের মধ্যে উল্লেখ ছিল। তারপর কিছু জীবজন্তু এবং পাখির নামের উল্লেখ করেছিল যেগুলো পরীক্ষায় আসতে পারে। তার মধ্যে উল্লেখ করেছিল পিজিয়ান, উডকক, বাস্টার্ড, ডাকস, হোয়াইটজেন্স অ্যান্ড হেয়ার, এগুলোর কিন্তু উল্লেখ করেছিল। এবার সার্ভেন্ট। হার্টক্যাসেলের ফ্যামিলিতে কে কে সার্ভেন্ট ছিল? ডিগোরি ছিল, রজার, থমাস, পিম্পল এবং ব্রিজেট। ডিগোরি ছিল হেড সার্ভেন্ট, তারপর রজার ছিল সার্ভেন্ট, থমাসও ছিল সার্ভেন্ট, পিম্পল ছিল মিস হার্টক্যাসেলের মেইড, ঠিক আছে, আর ব্রিজেট ছিল তাদের কুক। এবার এটা কিন্তু গুলিয়ে ফেলবে না, জেরেমি কিন্তু মিস্টার হার্টক্যাসেলের ফ্যামিলির কোনো সার্ভেন্ট ছিল না, এটা কিন্তু মার্লোর সার্ভেন্ট জেরেমি। এবার দিস ল্যান্ডমার্কস আর রেফার্ড বাই হাস্টিংস অ্যান্ড মিসেস হার্টক্যাসেল। এবার হাস্টিংস যখন সেই নেভিলিকে নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিল, তাই কিন্তু একটু মিসেস হার্টক্যাসেলকে কিন্তু তোষামত করছিল। সেই সময় তারা যে আলোচনা করেছিল, সে আলোচনার মধ্যে এই নামগুলো উঠে এসেছিল। মানে হাস্টিংস প্রশংসা করে বলছিল যে আপনাকে দেখে বোঝাই যায় না আপনি কোনো দিন লন্ডনে যাননি, আপনি ভীষণ ফ্যাশনেবল, আপনি কোথা থেকে এই যে আপনি উইগটা পরে আছেন, এই হেয়ার কাটটা কোথা থেকে করিয়েছেন, এই সব বলে তোষামত করছিল। তো তখন কিন্তু মিসেস হার্টক্যাসেল বলে যে আমি কোনো দিন কিন্তু লন্ডনে যাইনি, আমার যেগুলো আমি যে ফ্যাশনগুলো জানি সেগুলো কোনো ম্যাগাজিন থেকে বা সেকেন্ড হ্যান্ড আমার সব ইনফরমেশন। ঠিক আছে, তো কী কী নামের উল্লেখ করেছিল, তো এগুলো একটু জেনে রাখা দরকার। রেনেলা। তো রেনেলাটা কি? রেনেলা গার্ডেন ওয়ার দ্য পাবলিক প্লেজার গার্ডেন লোকেটেড ইন লন্ডন। তো লন্ডনের একটা গার্ডেন রেনেলা। তারপর সেন্ট জেমস। তো সেন্ট জেমস কি? হিয়ার ইট রেফার্স টু এ পার্ক ইন লন্ডন। তো সেন্ট জেমস বলতে একটা পার্কের কথা উল্লেখ করা হয়েছিল। এবার টাওয়ার ফার্ব। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট টুরিস্টিক প্লেসেস অফ লন্ডন। তো এটাও একটা টুরিস্টিক প্লেস লন্ডনের। প্যান্থিয়ন। দ্য প্যান্থিয়ন ওয়াজ এ প্লেস অফ পাবলিক এন্টারটেইনমেন্ট অন দ্য সাউথ সাইড অফ অক্সফোর্ড স্ট্রিট লন্ডন। তো এটাও একটা পাবলিক এন্টারটেইনমেন্টের জায়গা প্যান্থিয়ন। তারপর কি আছে? গ্রোটো গার্ডেন। তো গ্রোটো গার্ডেন কি? গ্রোটো আর অ্যাকচুয়ালি স্মল কেভস, গ্রোটোস অ্যাজ গার্ডেন ফিচার বিকেম পপুলার ইন লেট 16th সেঞ্চুরি। তো এটা কেভের মতো আছে, সেখানে লোকজন ঘুরতে যায়, তো সেই গ্রোটো গার্ডেন। দ্য বরো। এসেনশিয়ালি লন্ডন বরো ইজ an administrative part of London which has its own authorities and manages local activities such as schools, roads, etc. তো এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট লন্ডনের। তো এটার কথাও কিন্তু তারা তাদের কনভারসেশনের মধ্যে উল্লেখ করে। তো এইগুলো কিন্তু প্রত্যেকটা লন্ডনের এক একটা জায়গা। তারপর আমরা উল্লেখ পাই ডাচেস অফ দ্য ড্রুয়ারি ল্যান্ডের কথা। তো ডাচেস অফ দ্য ড্রুয়ারি ল্যান্ড কথা আমরা যে উল্লেখ পাই, সেটা কখন উল্লেখ পাই? যখন মার্লো বলে যে সে হায়ার ক্লাসের মানে ওমেনদের সাথে মিশতে একটু নার্ভাস ফিল করে, কিন্তু সে যখন লোয়ার ক্লাস মহিলাদের সাথে মেলামেশা করে তখন কিন্তু তার মধ্যে সেই নার্ভাসনেসটা থাকে না। তো সেটা বলতে গিয়ে কিন্তু সে এই ডাচেস অফ দ্য ড্রুয়ারি ল্যান্ডের কথা বলে। তো সেটা কি? ড্রুয়ারি ল্যান্ডটা হচ্ছে একটা জায়গা যেটা কিন্তু থিয়েটারের জন্য খুব বিখ্যাত ছিল। ঠিক আছে, তো ড্রুয়ারি ল্যান্ড ওয়াজ ফেমাস ফর ইটস থিয়েটার। In those days, girls were collected from brothels and after being taught to act were put up on the stage dressed very gaudily and were referred to as the Duchess. এবার এদের ডাচেস অফ দ্য ড্রুয়ারি ল্যান্ড কেন বলা হয়? মানে এখানে ডাচেস অফ দ্য ড্রুয়ারি ল্যান্ড বলতে কিন্তু মার্লো প্রস্টিটিউটদের কথা বলেছে, যে তাদের সাথে মেলামেশা করতে কিন্তু তার তখন নার্ভাসনেসটা কাজ করে না। তো ড্রুয়ারি ল্যান্ড যেহেতু থিয়েটার ছিল, তো সেখানে কি করতো, ব্রদেলস থেকে প্রস্টিটিউটদের ওই সময়ে কি করা হতো, কালেক্ট করা হতো এবং তাদের কিছুটা অ্যাক্টিং শিখিয়ে সরাসরি স্টেজে তুলে দেওয়া হতো। ঠিক আছে, পারফর্ম করার জন্য। তো তাদের ডাচেস বলে উল্লেখ করা হতো, তাই বলেছে প্রস্টিটিউটদের বোঝানোর জন্য বলেছে ডাচেস অফ দ্য ড্রুয়ারি ল্যান্ড। ঠিক আছে, তারপর ব্যাটেল অফ বেলগ্রেড। হিয়ার ইট রেফার্স টু দ্য ব্যাটেল অফ
পেট্রো ফারিদিন, যেটা 1716 হয়েছিল। তো এই যে ব্যাটেলগুলোর উল্লেখ কিন্তু আমরা মিস্টার হাস্টিংসের গল্পে পাই। মিস্টার হাস্টিংস না, মিস্টার হার্ট ক্যাসেল যখন মিস্টার হাস্টিংস এবং মার্লোর সাথে ওই ইনে আলোচনা করছিল, তখন কিন্তু এই যুদ্ধগুলোর কথা বলেছিল। তো ব্যাটেল অফ বেলগ্রেড, তো এই ব্যাটেলের কথা বলা হয়েছে। তো দ্য সিজ অফ বেলগ্রেড ওয়াজ আ সাকসেসফুল অ্যাটেম্প বাই অস্ট্রিয়ান ট্রুপস আন্ডার দ্য কমান্ড অফ প্রিন্স ইউগেন অফ শেভাই টু ক্যাপচার দ্য স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট সিটি অফ বেলগ্রেড ফ্রম দ্য অটোমান এম্পায়ার। তো আমরা ব্যাটেল অফ বেলগ্রেড, প্রিন্স ইউগেন, এদের কথা কিন্তু আমরা সেই মিস্টার হার্ট ক্যাসেলের কনভারসেশনে পাই। তো এই বেলগ্রেডের যুদ্ধটা সেটা হচ্ছে যে দ্য সিজ বেলগ্রেড ওয়াজ সাকসেসফুল অ্যাটেম্প অস্ট্রিয়ান ট্রুপস, মানে প্রিন্স ইউগেন, শেভয়ের যে প্রিন্স ছিল ইউগেন, সে কিন্তু এটাকে লিড করেছিল এই বেলগ্রেডের সিজটাকে। ঠিক আছে, কাদের হাত থেকে বেলগ্রেডকে বাঁচিয়েছিল? সেটা কিন্তু অটোম্যান এম্পায়ার থেকে বা অটোমান তুর্কদের হাত থেকে কিন্তু সে এটা বাঁচিয়েছিল। ইট টুক প্লেস ডিউরিং দ্য অস্ট্রো টার্কিশ ওয়ার, বেয়ারলি ইয়ার আফটার দ্য অস্ট্রিয়ান ভিক্টোরি অ্যাট দ্য ব্যাটেল অফ পেট্রোভারাদিন। ঠিক আছে, তো এখানেই কিন্তু আমরা প্রিন্স ইউগেনের উল্লেখ পাই, আর এই ব্যাটেল অফ বেলগ্রেডের কথা আমরা উল্লেখ পাই। এবার প্রিন্স ইউগেনটা তাহলে কি? ইউগেন অফ শেভাই, বেটার নোন অ্যাজ প্রিন্স ইউগেন, ওয়াজ এ ফিল্ড মার্শাল অ্যান্ড স্টেটসম্যান অফ দ্য কার্গিগান লাইন অফ দ্য হাউস অফ শেভাই, হু ইন দ্য সার্ভিস অফ দ্য অস্ট্রিয়ান হলি রোমান এম্পায়ার মেড হিজ নেম অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সোলজার অফ হিজ জেনারেশন। তো প্রিন্স ইউগেন, এর নাম হচ্ছে ফ্রানকয়েস ইউগেন। ঠিক আছে, ফ্রানকয়েস ইউগেন এ কিন্তু হচ্ছে শেভয়ের প্রিন্স ছিল। সে তুর্কদের কিন্তু ওই যে পিটার ওয়ার্ডেন বা ওই বেলগ্রেডের যুদ্ধে কিন্তু তুর্কদের পরাজয় করে এবং বেলগ্রেডকে কিন্তু সে মানে রক্ষা করে। ঠিক আছে, সে একজন জেনারেল ছিল বা ফিল্ড মার্শাল ছিল। তো সেই প্রিন্স ইউগেনের গল্প কিন্তু আমরা কার মুখে শুনি? সেই হার্ট ক্যাসেলের মুখে শুনি। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার কি আছে? ডিউক অফ মার্লবোরো। তো এটার গল্পও কিন্তু বারবার বলতে থাকে, ডিউক অফ মার্লবোরোর গল্প। তো সেটাকে ডিউক অফ মার্লবোরো ছিল, এটা অ্যাকচুয়ালি একটা টাইটেল বা উপাধি। আগের দিনে রাজা মহারাজারা কিন্তু উপাধি গ্রহণ করতো, তেমনই ডিউক অফ মার্লবোরোটাও একটা উপাধি, যেটা কিনা ইংল্যান্ডে দেওয়া হতো। ইন দ্য পিরিয়ড অফ ইংল্যান্ড, ইট ওয়াজ ক্রিয়েটেড বাই কুইন এনে ইন 1702। কুইন এনে কিন্তু 1702 সালে এটা প্রথম শুরু করে এই উপাধিটা দেওয়া। তো এই যে ফার্স্ট এই উপাধিটা পায় বা ফার্স্ট যে ডিউক ছিল, ডিউক অফ মার্লবোরো, তার নাম কিন্তু জন চার্চিল। তো এই ছিল যেগুলো খুব কঠিন, সেই কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের আমি দিয়ে দিলাম। তাছাড়া এখান থেকে একটু কঠিন এই আর্মস অ্যান্ড দ্য ম্যান যেমন অনেকটাই সহজ, কিন্তু শিস টুপস টু কঙ্কার কিন্তু একটু কঠিন, কেননা এখানে অনেক কিছু নামের কঠিন অনেক কিছুর উল্লেখ আমরা পাই। তো যেগুলো একটু কঠিন ছিল, পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে এর উপর আরও এমসিকিউ নিয়ে আসবো। যদি তোমাদের ভালো লেগে থাকে, আমি যদি তোমাদের ভালো রেসপন্স পাই, তাহলেই কিন্তু পরবর্তীতে কোয়েশ্চেন নিয়ে আসবো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা বাই।